আজকের এই আয়োজনে সম্মানিত এবং শ্রদ্ধেয় সভাপতি এবং মঞ্চে যে উপস্থিত আছেন দুজন আলোচক, আমার প্রিয় লেখক এবং আমার সম্মুখে যে প্রিয় উপস্থিতি, আপনাদের সবার জন্য আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি ধীরে ধীরে লেখক হয়ে উঠেছি, কারণ এই যে পৃথিবীর পথে পথে আমি ভ্রমণ করেছি, আমি দেখতে চেয়েছি পৃথিবীর পরতে পরতে যে ভিনদেশি মানুষ, ভিনদেশি ভাষা, ভিনদেশি সংস্কৃতি, ভিনদেশি মানুষ কীভাবে ভালোবাসে, কীভাবে তাদের জীবনকে যাপন করে, কীভাবে তাদের আকাশকে সাজায়। আমার কাছে মনে হলো এর মধ্য দিয়ে আমি আসলে নিজেকে খুঁজছিলাম। কারণ আমি তো শুধু বাংলাদেশি নাগরিক নই, আমি কিন্তু এর পাশাপাশি আমি একজন বিশ্ব নাগরিক। বিধায় এই বিশ্বে আমার অবস্থান কোথায়, কিংবা যদি আরেকটু সুনির্দিষ্টভাবে বলি, এই যে বৃহৎ নারী গোষ্ঠী এই বিশ্বে, সেই নারী গোষ্ঠীর মধ্যে আমি যে দক্ষিণ এশিয়ার একজন নারী, আমার অবস্থান কোথায়, আমার জীবন চর্চা কেমন, এটি আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম আমার ভ্রমণের মধ্য দিয়ে। এবং এটিকে যত বেশি বোঝার চেষ্টা করছিলাম, তত বেশি আমার মনে হচ্ছিল এই চর্চাটিকে টিকিয়ে রাখতে হলে এবং এই গল্পগুলিকে ছড়িয়ে দিতে হলে আমাকে লেখক হতে হবে। সমাজের যে ইতিবাচক পরিবর্তন, আমি আমার সমাজের ইতিবাচক পরিবর্তনে যদি অংশগ্রহণ করতে চাই, তাহলে পৃথিবীতে বাঙালি নারীর অবস্থান কোথায়, আমার ভ্রমণের মধ্য দিয়ে যে তফাৎ বা যে অবস্থান আমি খুঁজে পেয়েছি, এগুলো যদি গল্প আমি আপনাদেরকে না বলি, আমি যদি লেখক হয়ে না উঠি, তাহলে আসলে অর্থহীন আমার ভ্রমণ। আমি যখন মাঝরাতে চিলির রাজধানী সান্তিয়াগোতে পৌঁছি, আমি আগেই হোস্টেল বুকিং করেছি। আমি খরচ কমানোর জন্য হোটেলে থাকি না, আমি হোস্টেলে থাকি। আমি হোস্টেলের সামনে পৌঁছে দেখি ততক্ষণে আসলে পুরো রাজধানী ঘুমিয়ে পড়েছে। এবং সেই হোস্টেলে যে আমি প্রবেশ করব, আমি দরজা দেখতে পাচ্ছি কেউ আমি দরজা খুলে দিচ্ছে না, দরজা বন্ধ। আমি এই মাঝখানে কি করবো, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। একটা সময় পরে আমি দেখতে পেলাম খুব সুন্দরী একজন নারী। আমি প্রায়ই নারী শব্দটির আগে সুন্দরী শব্দ ব্যবহার করি, সত্যি তারা খুব সুন্দরী। খুব সুন্দরী একজন নারী এগিয়ে আসছে রাতের অন্ধকারে, এবং তিনি আসলেন, তিনি আমাকে হোস্টেল খুলে দিলেন, তিনি আমাকে বুঝিয়ে দিলেন আমি কীভাবে কোথায় ঘুমাবো, কোন খাটে ঘুমাবো, কীভাবে আমি চুলা জ্বালাবো, কীভাবে আমি এত রাতে আমার খাবার রান্না করবো বা করবো কি করবো না, বুঝিয়ে দিলেন। আবার তিনি সেই অন্ধকারে হেঁটে হেঁটে অদৃশ্য হয়ে গেলেন। আমি প্রথম টের পেলাম আমার জীবনে এদেশের নারীরা কোথায় আকাশের মতো। কই আমার দেশে তো আমরা এমন চর্চা করিনি কখনো। এই যে নিজেকে জানার জন্য আমার ভ্রমণ, নিজেকে প্রকাশ করার জন্য আমার ভ্রমণ লেখক হয়ে ওঠা। আমি যখন অ্যান্টার্কটিকায় ঘুরছিলাম, ছোট ছোট নৌকায় করে আমরা অ্যান্টার্কটিকায় ঘুরে ঘুরে দেখি, যেগুলোকে বলা হয় জরিয়াক। আমাদের গাইড আমাদেরকে বলছিলেন, এই যে পেঙ্গুইন দেখছো, এই নারী পেঙ্গুইন ডিম পারে, কিন্তু এই নারী পেঙ্গুইনের ডিমকে তা দিয়ে বাচ্চা ফোটানোর দায়িত্ব পুরুষ পেঙ্গুইনের, অর্থাৎ পিতা পেঙ্গুইনের। আমি আশ্চর্য হয়ে ভাবলাম, ধুর, সব আজে বাজে কথা, এগুলো ভুলিয়ে ভালিয়ে বেশি বেশি পর্যটক টানার বাহানা। আমি যখন দেশে ফিরলাম, আমি যখন নানান নথিপত্র ঘাটা শুরু করলাম লেখার জন্য, দেখলাম সত্যি সত্যি তাই। মা ডিম পেড়ে চলে যায় সেই বাচ্চা পিতার কাছে দিয়ে। মা কোথায় চলে যায়? মা খাদ্য সংগ্রহে চলে যায়। পিতা কি করে? পিতা তাকে ওম দিয়ে বাচ্চা ফোটায়। মা কিন্তু ফিরে এসে নিজের বাচ্চাকে ঠিক চিনে নেয়। অথচ আজকে আমাদের সংসারে, আজকে আমাদের সমাজে, আজকে আমাদের রাষ্ট্রে প্রতিদিনকার আচরণে আমরা বলি এটি নারীর কাজ, এটি পুরুষের কাজ, এটি নারীর কাজ, এটি পুরুষের কাজ। আমরা শুধু বিভাজন করেই যাচ্ছি, করেই যাচ্ছি। প্রতিদিনের তর্কে আমাদের বিভাজন, প্রতিদিনের আড্ডায় আমাদের বিভাজন, সমস্ত বিভাজন নারী কেন্দ্রিক। অথচ আমি সেই অ্যান্টার্কটিকা গিয়ে আমাকে সেই প্রকৃতির মধ্যে আমি দেখেছি আসলে কাজের মধ্যে নারী পুরুষ কোনো বিভাজন হয় না। আমি যখন অ্যান্টার্কটিকার জরিয়াকে ঘুরে ঘুরে এক হাত ব্যবধানে তিমি দেখছিলাম, কত বড় দানব, কত বড় দানব, চাইলে সে টুপ করে গিয়ে ফেলতে পারে, চাইলে সে টুপ করে এরকম জরিয়া অর্থাৎ ছোট ছোট নৌকা উল্টে দিতে পারে। কিন্তু এত বড় শক্তি তার, সে শক্তি দেখায় না, সে তার তাণ্ডব দেখায় না। এত বড় দানব সে কোনো দানবীয় আচরণ করে না। আমি পৃথিবীর সর্বদক্ষিণের এই মহাদেশে গিয়ে শিখলাম, শক্তি থাকলে সবসময় তার চর্চা করতে হয়। অথচ আমরা আমাদের সমাজে দেখি, আমরা আমাদের রাষ্ট্র কাঠামোতে দেখি, আমরা আমাদের সমস্ত কিছুতে দেখি
চেয়ার পেয়েছি, শক্তি পেয়েছি, তো সেটিকে যাচ্ছে তাই করতে হবে, সেখানে শুধু তাণ্ডব দেখাতে হবে, সেখানে শুধু স্বেচ্ছাচারী হতে হবে। আমার ওই অ্যান্টার্কটিকার পরিবেশ প্রকৃতি আমায় শিখিয়েছে শক্তি থাকলেই আসলে শক্তি দেখাতে হবে না, সে চর্চা দেখানোর করার কিছু নিয়ম কানুন আছে বা কিছু কিছু বিষয় আছে এর মধ্যে। আমি কিছু চরিত্রকে সাথে নিয়ে বড় হয়েছে আমার জীবনে, কিছু রাজনৈতিক চরিত্র, কিছু সংস্কৃতির চরিত্র। আমাকে যেন যেতেই হবে চিলি, আমাকে চিলি যেতেই হবে, আমাকে পাবলিক নেরুদার সে বাড়ি দেখতেই হবে যে বাড়ির নাম রেখেছিলেন নেরুদা। তার দ্বিতীয় স্ত্রীর চুল ছিল কোকড়ানো, কোকড়ানো চুলকে বলে লা চাস্কোনা, তিনি তার বাড়ির নাম রেখেছিলেন লা চাস্কোনা। আমাকে সেই বাড়িটি দেখতে হবে, এত সুদূর স্বপ্ন দেখি আমি আমার কিশোর বয়স থেকে। অনেকেই আমাকে বলেছে আমার বাড়াবাড়ি, আমি সুদূরের স্বপ্ন দেখি। রবীন্দ্রনাথ যখন বলেছেন সুদূরের, আমি সত্যি সত্যি সুদূরের স্বপ্ন দেখি এবং আমি চেষ্টা করছি আমার পরিণত বয়সে সেই সুদূরে পৌঁছে যাওয়া। আমার নিজের চেষ্টায়, আমার নিজের অর্থায়নে, আমার নিজের কি বলবো, আমার নিজের সমস্ত শক্তি নিয়ে। আমি কিন্তু কোনো সহযোগিতা সেখানে নেই না কারো। অনেকে বলে আপনার পরিবার সহযোগিতা করে, বললাম কেন? আমি কি এয়ারপোর্টে যেতে জানি না? আমি কি প্লেনে উঠতে জানি না? আমি কি জানি না কিভাবে টিকিট কাটতে হয়? আমি কি জানি না কিভাবে booking.com-এ গিয়ে একটা হোস্টেল বুকিং করতে হয়? এর মধ্যে সহযোগিতার প্রশ্ন আসছে কেন? আমি জানি প্রশ্নকর্তা আসলে কি বুঝতে চাইছেন, কিন্তু আমি এড়িয়ে যাই। আমি ভ্রমণ করতে করতে মাঝে মধ্যে খুব স্বার্থপর হয়ে উঠি। আমার কাছে মনে হয় পৃথিবীর ওই যে আতাকামা মরুভূমি, যেই মরুভূমিতে টানা 100 বছর এক ফোঁটা বৃষ্টি হয়নি, সেখানেও আমার হিস্সা আছে। আমি শুধু বাংলাদেশের নাগরিক নই, আমি আবার বলছি আমি বিশ্ব নাগরিক। আমার কাছে মনে হয়েছে ওই যে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন, সেখানেও আমার হিস্সা আছে। আমি আমার হিস্সাটুকু বুঝে না নিয়ে, দেখে না নিয়ে আমি পৃথিবী থেকে বিদায় নেব। খুব ছোট একটি ঐতিহাসিক ঘটনা বলে আমি শেষ করবো। আপনারা সবাই অধৈর্য হয়ে গেছেন আমি জানি। অন্নদা শঙ্কর রায়, আপনারা সবাই জানেন অন্নদা শঙ্কর রায় সম্ভবত 1930 সালের দিকের ঘটনা। তিনি ইউরোপ গেছেন, তার খুব শখ হয়েছে তিনি ফরাসি লেখক রমারলার সাথে দেখা করবেন। তো সেই সময়ের প্রায় 15 বছর আগে রমারলা কিন্তু নোবেল পুরস্কার পেয়ে ফেলেছেন এবং এই ফরাসি লেখক কিন্তু তখন আর ফ্রান্সে অবস্থান করছিলেন না, তিনি সুইজারল্যান্ডের একেবারে নির্জন একটি গ্রামে অবস্থান করছিলেন। বহু কষ্টে অন্নদা শঙ্কর রায় সেটি খুঁজে বের করলেন এবং যেহেতু অন্নদা শঙ্কর রায় ফ্রেঞ্চ ভাষা জানেন না, তিনি একজন ভারতীয় নিলেন যিনি ফ্রেঞ্চ ভাষা জানেন, তাকে নিয়ে সেখানে গেলেন এবং তাদের মধ্যে যে আলাপ করলো তিনি তার বইয়ে লিখেছেন অন্নদা শঙ্কর রায়। আমার কাছে সেখানকার একটি অংশ এত ভালো লেগেছে। রমারলা বলছেন অন্নদা শঙ্করকে, তুমি কেন লিখো? অন্নদা শঙ্কর ঠিকঠাক উত্তর দিতে পারছেন না যে আসলে তিনি কেন লিখেন। তখন রমারলা সহজ করে দিয়ে বলছেন, শুধু আনন্দের জন্য লিখবে। আনন্দ ছাড়া আর কিছু চেয়েছো তো মরেছ, অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি, পুরস্কার চেয়েছো তো মরেছ। অথচ দেখেন ফরাসি জাতি, ফ্রান্স এমন একটি দেশ যে দেশের মানুষ সবচেয়ে বেশি বই পড়ে। পৃথিবীর সবচেয়ে যদি বেশি বই পড়ে কোন দেশ, তার মধ্যে একটি থাকবে কিন্তু ফরাসি জাতি। সেই জাতির লেখক নোবেল পুরস্কার বিজয়ী বলছেন, খবরদার আনন্দ ছাড়া আর কোনো কারণে লিখবেন না। আমি অন্নদা শঙ্কর রায়ের সেই বই থেকে জেনেছি এবং রমারলার মতো আমি বলতে চাই, সত্যি সত্যি আনন্দ ছাড়া আর কোনো কিছুর জন্য লেখা আমার পক্ষে সম্ভব নয়। কারণ পৃথিবীর যে 3টি দেশে সবচেয়ে কম পাঠক, সবচেয়ে কম বই পড়া হয় তার একটি হচ্ছে বাংলাদেশ। যেখানে রমারলা সাহস করে বলতে পারেননি আর কিছু, সেখানে আমি মহুয়ার তো একেবারে মুশকি, তাই না? বিধায় আনন্দের জন্য লিখি। আপনারা যারা এসেছেন এই অনুষ্ঠান দেখতে, আমার এই গল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা বাহন দরকার, তাই না? যারা সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বাহন ভাবছি। আপনাদের মধ্য দিয়ে আমার এই গল্পগুলো পৌঁছে যাবে মানুষের কাছে। আমি যা লিখেছি এগুলো বেঁচে থাকবে, টিকে থাকবে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাতে চাই তাসমিমা হোসেনকে, যিনি আসলে আমাকে খুঁজে বের করেছেন এবং এরকম আমার জীবনে একটি বিরল একটি মুহূর্ত আমি পার করছি আজকের এই মঞ্চে, এবং তিনি আমাকে এরকম একটি সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এটি আমার জীবনের প্রথম স্বীকৃতি লেখক হিসেবে কোনো আনুষ্ঠানিক।
তাসমিমা আপা, যে তথ্যচিত্রটি আপনারা দেখেছেন এটি খুব কষ্ট করে তৈরি করেছেন তাপস কুমার দত্ত। আমি তাকে আমার ভালোবাসা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং যে দুজন লেখক আমার বইয়ের উপর আলোচনা করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। সর্বোপরি সবশেষে একটি কৃতজ্ঞতা আমি জানাতে চাই স্পষ্ট করে। কিছু গণমাধ্যম বন্ধু, আমার অগ্রজ কিংবা অনুজ, আমার এই গল্প লেখক হয়ে ওঠার আগে কিন্তু বহু বহু জায়গায় তাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের কাছে আমার ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাতে চাই। এই গল্পগুলো তারা ছড়িয়ে না দিলে আসলে আমি এতটাও আগ্রহ পেতাম না আসলে এই বই বলেন বা অন্যান্য যে লেখা দেখে আমি করি সেগুলোর পেছনে। আপনারা সবাই আপনাদের ছায়ায় আমার থাকবেন। সবাইকে ধন্যবাদ।